শাকিল ভাই, আপনাদের এই মুহূর্তে আমি দেখছি যে আপনাদের যারা আন্দোলন করছেন, এই আন্দোলনকারীদের ভেতরে কয়েকটা ভাগে আপনারা বিভক্ত। সেখানে কেউ খুবই নগণ্য একটা সংখ্যা যারা কিনা বলছেন যে করার জন্য কি বলে আ শুধুমাত্র যারা খালাসপ্রাপ্ত তাদেরকে মুক্তি চাচ্ছেন। মানে এটাই কি আপনাদের দাবি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন, প্রথমত হচ্ছে যে আমরা সকল নিরপরাধের মুক্তি চাই। এখন আইনি দৃষ্টিকোণ থেকে হয়তোবা প্রাথমিকভাবে খালাসপ্রাপ্ত যারা আছেন এবং যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের আইনি কোনো বাধা নেই। সেদিক থেকে আমরা মনে করি যে তারা যে আইনের দোহাই দেওয়ার যে বিষয়টা থাকে, কারণ বাংলাদেশের আদালত সিস্টেমে যেটা যাদেরকে প্রথমে ছেড়ে দেওয়া যায় আমি মনে করি, তাদেরকে ছাড়তে যেহেতু বাধা নেই, তাদের মুক্তিটা আমরা প্রথমে চেয়ে নিই। মানে বাধা যেহেতু নেই সেটা আমরা চাচ্ছি। সেই সাথে যাদেরকে অন্যায়ভাবে দণ্ডিত করা হয়েছে, যেহেতু একটা পূর্ণ তদন্ত কমিশন গঠন হয়েছে স্বাধীন, আমরা বিশ্বাস করি এই স্বাধীন তদন্ত কমিশন এই পূর্ণ তদন্ত গঠন করাই হয়েছে যে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী মূল নেপথ্যে কারা ছিল তাদেরকে ধরার জন্য, এবং এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এটা বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মাধ্যম আমরা জেনেছি। তাই আমরা বিশ্বাস করি যে যাদেরকে অন্যায়ভাবে দণ্ডিত করা হয়েছে সে বিষয়টা এই তদন্ত কমিশন করবে, এবং আমরা চাই প্রত্যেকটা নিরপরাধ মানুষের মুক্তি। সেখানে অন্যায়ভাবে যারা দণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তিও আমরা চাচ্ছি। এই কারণে চাচ্ছি তাদের বিষয়টা স্বাধীন তদন্ত কমিশন টেক কেয়ার করবে। তারা দেখবে যে সেখানে কাদেরকে অন্যায়ভাবে দণ্ডিত করা হয়েছে, কিভাবে দণ্ড দেওয়া হয়েছে। কারণ আপনি দেখেন যে আমি এক আঙ্কেলকে চিনি, তিনি সেই সময়ে আপনারা এই ভাগটা কবে করলেন যে মানে যাদের দণ্ডিত হয়েছে তাদেরকে রেখে তারপরে শুধুমাত্র খালাসপ্রাপ্তদেরকে আইনের মাধ্যমে যাদেরকে খালাস দেওয়া হয়েছে তাদেরকে আপনি মানে মুক্তি চান, এই ভাগটা কবে করলেন আপনারা? এখানে ভাগ আমরা করি নাই। এখন আসলে দেখেন, আমি 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 একজন এনটিটি, আমি একজন ব্যক্তি, আমরা যারা আছি তারা প্রত্যেকেই সবারই মুক্তি চাচ্ছি। আমি এখনো বলছি যে আমরা সবার মুক্তি চাই, প্রত্যেকটা নিরাপদ মানুষের মুক্তি চাই, এবং সেই সাথে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের সেটা তো আমরা সবাই চাচ্ছি, বিডিআর এর সবাই চাচ্ছে, কিন্তু কেউ আমি আপনাদেরকে বলেছি যে খুব নগণ্য একটা সংখ্যা এই ভাগটা করেছে। মানে এটা এই ভাগটা হয়তোবা আমার ধারণা যে আমরা যে বিচার প্রক্রিয়াটা দেখেছি সেই বিচার প্রক্রিয়াটাতে শহীদ পরিবারের একটা আক্ষেপ আছে, বা শহীদ পরিবার বিভিন্ন সময় বলেছেন যে যারা ফাঁসি দণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তাদের মুক্তির ব্যাপারে যেন কোনো সমঝোতা না করা হয় বা তাদের বিষয়টা যেন না করা হয়। এখন আইনি দৃষ্টিকোণ থেকে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমরা চাই যে যেহেতু এই বিচারটা একটা গণবিচার ছিল, এবং আমি খুব স্পষ্ট করে বলি আপনাকে, দেখেন একটা মানুষের কতভাবে বিচার হয়েছে। থেকে শোনেন ভাই, আইনি দৃষ্টিকোণ থেকে আপনার বাবা বের হয়েছেন, আইনি দৃষ্টিকোণ থেকে তো আপনার বাবাও শেখ হাসিনা থাকলে জেলেই থাকতো, এখনো বের হইতে পারতো নাকি? তো তাইলে আপনি আপনার বাবারটা মেনে নিলেন, আরেকজনেরটা মানবেন না, মানে এটা এখনো মেনে নি নাই। আমি কিন্তু আমার বাবার মুক্তি হয় জাস্ট জামিনে মুক্তি হয়েছে, আমার বাবার জামিনে মুক্তি হয়েছে, বিস্ফোরণ এখনো চলমান। আমরাও তো আমরা এখনো বলতেছি প্রহসনের মামলা বাতিল করতে হবে। তো সেটাই তো এখনো বলতেছি প্রহসনের রায় বাতিল করতে হবে। আপনি আবার আইন টাইন যে মানে শুরু করলেন, এই আইন টাইন গুলো আপনাদেরকে কে শিখাইলো এটা একটু বলেন তো, যে আইনের মাধ্যমে আপনারা বের হইতে চান, এই আইনটা কে শিখাইছে? আইন তো আমাদেরকে কেউ শেখায় না। আমাদের যখন আমাদের আদালতে যায় তখন মাননীয় আদালত আমাদেরকে আইনের ব্যাখ্যাগুলো শোনান। এখন আপনারা সেই আইন কি শেখ হাসিনারটা মানেন না বর্তমান সরকারের? আমরা কোনো আইনকে সরকারেরটা মানেন? অবশ্যই বর্তমান সরকার আইনকে মানি আমরা। আমাদের এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছেন, তিনি এই জায়গাগুলো ব্যাখ্যা করেছেন যে আগের মামলাটাতে ত্রুটি ছিল, তদন্তে ত্রুটি ছিল, যেই কারণেই নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিশন গঠন করার 1 সেকেন্ডের পরে আগের যে তদন্ত, আগের মামলার কোনো কার্যকারিতা নাই, কারণ সরকার মনে করেছে কোনো মামলায় কি রায়ের পরে কি এই ধরনের তদন্ত হয় নাকি কোনো মামলার? জীবনে কোনোদিন হয়েছে? সো আপনার এটা তো আমাদের বুঝতে বাকি নাই যে আগের মামলাটাতে ত্রুটি ছিল, তো আপনারা হঠাৎ করে আবার এটা চাইলেন, এটা একটা গেল। আরেকটা জিনিস, আপনাদের
মানে আমি সরাসরি জিজ্ঞেস করি, বাংলাদেশের মানুষ যারা এই ভিডিও দেখছেন, যারা দেখবেন, আপনাদের কাছ থেকে কোনোদিন মানে আপনাদের জন্য সবচেয়ে বেশি কোনো সাংবাদিক যদি কাজ করে থাকে সেটা কে? একজনের নাম বলেন তো। মানে আমি এটা আমি নিঃসন্দেহে আপনি, বি অনেস্ট, নিঃসন্দেহে আপনি, এবং প্রথম আমি থেকে কাজ আপনার কাছ করছেন। থেকে কোনোদিন কোনো টাকা পয়সা টয়সা চেয়েছি নাকি? বরং তো আপনি টাকা চান নাই, বরং বরং আপনি আমাদের এই যারা আন্দোলন বিভিন্ন সময়ে এই যে শহীদ মিনারে যে মানুষগুলো এসেছিল একটা সময় এই 7 তারিখে বা 8 তারিখে গত, তখন আপনি তাদের জন্য একটা টাকাও পাঠিয়েছিলেন যে তাদের জন্য খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য। হুম। না ওইটা সমস্যা নেই, ওইটা বলার দরকার নেই। আমি পাঠিয়েছিলাম সেটা বলার দরকার, আমি চাইনি তো টাকা। আপনাদের এই বিডিআর এর পরিবারগুলোর কাছ থেকে কি কোনো চাঁদা টাদা তোলা হয় নাকি, যে কোনো সাংবাদিকদেরকে দিতে হবে বা কাউকে দিতে হবে, এরকম কোনো টাকা টুকা তোলা আমার হয়েছে জানা কোনো? মতে এরকম চাঁদা তোলা আমার জানা মতে জানা নাই। এখন যদি এখানে কেউ তুলে থাকে বা সেটা আমার জানা নেই, আমার আচ্ছা জানা যাই হোক, মতে। আমি এটা আরো যারা বিডিআর এর যেসব সংগঠনগুলো আপনারা এখানে কাজ করছেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, যদি এইভাবে কোনো টাকা পয়সা উঠানোর কোনো ব্যাপার হয়ে থাকে, প্লিজ এটা আমাকে একটু জানাবেন যে কোন সাংবাদিক টাকা চেয়েছে বিডিআর এর পরিবারের কাছে। কারণ বিডিআর এর পরিবাররা গত 16 বছরে এই যে ফারুক ভাই যে কথাগুলো বললো, উনি হয়তো খুব অবলীলায় এই কথাগুলো বললেন, উনি ফিল করছিলেন হয়তো কিছুটা, আমরা হয়তো মনে করছিলাম ডান্ডা বেরি পরিয়েছে, পরিয়ে তারপরে মানে শুক্রবার শনিবার থেকে ডান্ডা বেরি পরিয়ে তারপরে সেই বৃহস্পতিবার পর্যন্ত আবার এটা পরিয়ে রাখা, ভেতরে এত অমানবিক। তার উপরে আমি ইয়ে ভাইকে অ্যাড করার জন্য খুব চেষ্টা করছিলাম, ওতার ভাইকে, আমি ওনার কাছ থেকে যে চিকিৎসার নামে যেই যেই মানে অবিচার করা হয়েছে এই বিডিআর এর সদস্যদের উপরে, সেখানে প্রায় আমার মনে হয় কতজন শাকিল ভাই মারা গিয়েছে, কতজন এই চিকিৎসা এই জেলখানায় থাকা পর্যন্ত অবস্থায়? 57 জনের অধিক 57 জনের অধিক মারা গিয়েছে, ঘটনার পর পর মারা গিয়েছে। আজিজ ভাই, অ্যাডভোকেট আজিজ ভাই বলছেন আরো বেশি। যাই হোক, আজিজ ভাই কতজন মারা গিয়েছে? জি ভাই, রিমান্ডে মারা গেছে ৪৭ জন, আর পরবর্তীতে মারা গেছে প্রায় ৬১ জনের মতো। আচ্ছা, আজিজ ভাই হচ্ছে আমাদের বিডিআর এর। আজিজ ভাই আপনার পরিচয়টা দেন। ভাই আমি হচ্ছি জেলে নির্যাতিত ডিআইডি আব্দুর রহিম সাহেবের ছেলে, যাকে সন্দেহবশত শুধুমাত্র রাজসাক্ষী না হওয়ার জন্য এই ফ্যাসিস্ট সরকার মেরে ফেলে। Right. ওনার বাবা শহীদ হয়েছেন। এরকম অসংখ্য শহীদের ছেলেমেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। সেদিন যে কথাটা শাকিল ভাই বলছেন, আমি এই বিষয়গুলো আসলে পাবলিকলি কখনো বলতে চাই না। আমার খুব খারাপ লাগছিল যে রাত 12টা 1টা বেজে গিয়েছে, অনেকের কাছে শুনছিলাম কেউ খেতে পারে না, এদের থাকার জায়গা নাই, ফুটপাতে ঘুমিয়ে আছে। আমাদের দেশের সিনেমা দেখতে যাওয়া উপদেষ্টারা একটু দেখতে যাওয়ারও সুযোগ পায় না, ওনাদের একটু খাবারের ব্যবস্থাও করার সুযোগ পায় নাই। তো এই করুণ ইতিহাস বিডিআর এর, যে কারণে সেনাবাহিনীর কাছে আবারও বলতে চাই যে সেনাবাহিনীর ভাইরা, আমরা আপনাদের শক্তিশালী একটা সেনাবাহিনী চাই, কিন্তু আপনাদের ভেতরে খুনিদেরকে রেখে শুধু বিডিআর এর লোকজনদেরকে এইভাবে কষ্ট দিয়ে তাদের পুরো পরিবারগুলোকে ধ্বংস করে দিবেন। যে কজনকে সাজা মওকুফ করা মানে করা হয়েছে, খালাস দেওয়া হয়েছে, এর আগে যারা ছাড়া পেয়েছে তাদেরকে একজনকেও তো চাকরিতে নেন নাই কেন? তারা তো নির্দোষ, এই জন্যই তাদেরকে ছাড়া হয়েছিল। তাদের চাকরিতে নেন নাই কেন? এখন যাদেরকে ছাড়া হচ্ছে তাদেরকেও কোনো পুনর্বাসনের কোনো কথা আমরা শুনছি না। যাই হোক, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার একটু খুব জরুরি কাজ রেখেও আমি লাইভে এসেছিলাম শুধুমাত্র এই কথাটা বলার জন্য। 8 তারিখের আগে অবশ্যই আমরা আরেকটা লাইভ করব। পারভেজ ভাই আপনাকে দিয়ে আমরা শেষ করব। আজিজ আমি ভাই, এক মিনিট যদি একটু সময়। আজিজ ভাই, আমি আপনাকে নেক্সট একদিন কথা বলার সুযোগ দিব। আমি পারভেজ জি, ভাইয়ের কথা শেষ করে তারপরে শেষ করি। পারভেজ জি। ভাই, আমি যুগ যুগ ধরে দেখবেন যে সব স্বৈরশাসকরা, ষড়যন্ত্রকারীরা একটা পলিসি মেনটেন করে গোটা দুনিয়াতে, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আমাদের কষ্টের বিষয়টা হয়েছে এই যে আজকে বিডিআর এই নির্যাতিত সদস্যরা নানানভাবে নিগৃহীত যারা, তারা একটি পর্যায়ে এসেছে, এবং আব্দুল আজিজ যে হিসাবটা দিলেন তাতে সব মিলে 108 জন নানানভাবে রিমান্ড থেকে শুরু করে জেলখানায় অদ্যাবধি মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এই অবস্থার মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আর্মিতে থাকেন, যখন বিডিআর আসছেন তখন আপনি বিডিআর এর পোশাক পরছেন, আপনি পুলিশে থাকেন, আপনি আনসারে থাকেন, আপনি যখন র্যাবে আসতেছেন তখন র্যাবের পোশাক থাকেন, আপনি তখন র্যাব। আপনি কি পুলিশ ছিলেন না আনসার ছিলেন এটা ম্যাটার করে না, আপনি নেভি ছিলেন না এয়ারফোর্স ওইটা ম্যাটার করে না। আপনি যখন আর্মিতে ছিলেন, আপনি যখন বিডিআর এসেছেন তখন আপনি বিডিআর।
আপনার শুরুটা বিডিআর এ চাকরি থেকে যেদিন শুরু সেদিন থেকে আপনি বিডিআর। আমরা মনে করেছি যে এই বিডিআর এ আসার কারণে, এই বিডিআর এ আপনাদের সহ্য বীর্যের কারণে, ভালো ভূমিকার কারণে, দেশের অতন্ত্র প্রহরীর মতো ভালো ভূমিকা পালন করার কারণে এই নির্দয় নির্যাতন আপনাদের উপরে নেমে এসেছিল। সো আমরা আশা করেছিলাম যে আপনারা যারা ভেতরে আছেন, যারা মারা গেছেন, সবার পক্ষে আপনারা একটি ইউনাইটেড ঐক্যবদ্ধ অবস্থান নেবেন। কিন্তু ওই যে পেছনে ষড়যন্ত্রকারীরা কি করলো, আমাদের মধ্যে একটি মানে ডেভিয়েশন তৈরি করে দিল। এই ডেভিয়েশন যেন না হয়, এই জন্য আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে যেদিন আমাদেরকে মেরেছে, আচ্ছা কাজের মেয়েটাকে মেরেছে, ইমাম সাহেবকে মেরেছে, আপনি আর্মির 57 জনকে মৃত্যুর কথা বলছি, যেটা আমাদের রক্তক্ষরণ হয়, পারভেজ ভাই কিন্তু ইমাম যারা সাহেবকে ওই তো যে 74 ঠান্ডা জন বাকি মাথায় যারা মারা খুন গেল, করা হয়েছে, ঠান্ডা মাথায় এই ইমাম জন্য আমরা সাহেবকে বলছি খুন যে করা হয়েছে। জি এই জন্য আমরা বলছি যে এখানে এটা ওরা নাম দিয়েছে কি বিডিআর মিউটিনি। হুম। সো আপনি যেভাবে বলেন, দয়া করে আমরা বিনয়ের সাথে বলতে চাচ্ছি, আমরা যে যেখানে থাকি না কেন, আমরা যারা খালাসপ্রাপ্ত, যারাও জেল খেটেছি, যাদেরকে অন্যায়ভাবে ভুল রায়ের মাধ্যমে খুনের অভিযুক্ত করে ফাঁসি দিয়েছিল, তারাও কিন্তু জেল খেটেছি। সো এই ভুল আদেশের ভিত্তিতে যারা আছে, আমরা যেন অন্তত শেষ বিন্দু দিয়ে একত্র থেকে, ঐক্য থেকে আমরা যেন এই মুক্তির ব্যবস্থাটা করি। আমাদের মধ্যে এই কুশীলবরা, ষড়যন্ত্রকারীরা যেহেতু নতুন করে তদন্ত শুরু হয়েছে, ওদের গা জ্বালা ধরেছে, ওরা আমাদেরকে নানান ভাবে টোপ দিয়ে আমাদের মধ্যে একটা পৃথকীকরণ করার চেষ্টা করছে। আমি বিনয়ের সাথে বলছি, বিডিআর এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবার, যারা আহত হয়েছেন তাদের পরিবার, যারা জেল খেটেছেন তাদের পরিবার, সকলের জন্য একটি বিন্দুতে থেকে আমরা ন্যায় বিচারের জন্য একটা স্লোগান তুলি এবং সবার মুক্তি চাই। এখানে কোনো আমাদের মধ্যে কোনো বিভক্তি ওই কুশীলবরা, ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। আমি বিনয়ের সাথে বলছি, দয়া করে এটা করবেন না। এক্স্যাক্টলি, আমি পারভেজ ভাই যে কথাগুলো বললেন, এই কথাগুলো বলেই হয়তো আমি আমার প্রোগ্রামটা বোধহয় শেষ করতাম। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমি জানি এখানে কত ষড়যন্ত্র হচ্ছে, কারণ আমাকেও নানানভাবে অনেক ধরনের প্রলোভন, অনেক কিছু বলা হচ্ছে। তো আমি সবাইকে যে কথা বলেছি পাবলিকলি সে একই কথা বলছে। আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত বাংলা সিনেমায় ছোটবেলায় দেখেছি যে ওই যে শ্রমিকদের যে থাকে, সেখানে একজন শ্রমিক নেতা থাকে, সে যায় তারপরে গার্মেন্টসের মালিকের সাথে মিলে সব শ্রমিকদের টাকা পয়সা যে দাবির জন্য আন্দোলন শুরু করে, সেই আন্দোলন না মেনে শ্রমিক নেতাকে কিছু টাকা পয়সা দিয়ে তারপরে গার্মেন্টস মালিক সেই শ্রমিকদেরকে বঞ্চিত করে। তো আমার মনে হয় এখানেও সেই কাজগুলো হচ্ছে। কিছু নেতাদেরকে সেনাবাহিনীর লোকজন টাকা পয়সা দিয়ে আপনাদেরকে ভেতরে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ করব ভাই, আপনারা কষ্ট করেছেন, আপনার পাশের যে ভাইটা, সেই ভাইটার কথা ভুলে যায়েন না। আলেমরা যেভাবে জেলখানা থেকে বের হওয়ার পরে তার ভাইদেরকে ভুলে গিয়েছে, আপনারা সেভাবে ভুলে যায়েন না। আপনাদের সবাইকে বের করার জন্য যা যা করা প্রয়োজন, আমার বিশ্বাস আপনারা সেই কাজটা করবেন।